বললামই ভাই ভিডিও কলে আসেন। আসলে বিষয়টা হয়েছে আমরা টাঙ্গুয়ার হাওরের আচ্ছা কথাটা শেষ করি। এরা সবাই আসলে আমার উপরে এখন ক্ষেপে আছে, মানে টাঙ্গুয়ার হাওরের একটা হাউস বোটে আমরা অলরেডি 50,000 টাকা পেমেন্ট করে দিছি। বোটটা দেখে আমার পছন্দ হয়েছিল, তো 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিছি। এইদিকে ফ্যামিলির সবাইরে নিয়ে আসছি আমরা। রুস্তমপুর যে টোল প্লাজাটা আছে ওইটা অলরেডি ক্রস করে ফেলছি প্রায় কাছে। ভাই এত রাতে আর ব্যাক করা যাবে না, হয়তো কোনো প্রবলেমও হইতে পারে ওইখানে। এইটা থাকবে ভাই সে। আচ্ছা এমনও হইতে পারে যে হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না ওইখানে, বুঝতে হবে বিষয়টা। মেসেজ দিয়ে জানাই দিবে যে আমরা নেটওয়ার্কে নাই, দুইটা গাড়ি ফ্যামিলি। আচ্ছা এত দূরে এসে তো এখন ব্যাক করা যাবে না, আমাদের ফ্যামিলি নিয়ে আসছি ভাই, আমরা কেমনি ব্যাক করব বুঝতে পারছি। এখন বাকিটা দেখা যাক, আসলে এখানকার সিচুয়েশনটা বোঝানো যাবে না। ঢাকা থেকে যখন রওনা দিয়েছিলাম তখনও যে বোটে আমরা পেমেন্ট করেছি তাদের সাথে ভালোভাবেই কথা হলো, কিন্তু তারপর থেকেই বোটের নাম্বারে আর কল ঢুকছে না। অনলাইনে আসলে হাউস বোটটি প্রথম দেখায় পছন্দ হয়েছিল, তাই তেমন কিছু যাচাই বাছাই না করেই 50,000 টাকা অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছি। বোট ঠিক করার দায়িত্বটা যেহেতু আমার উপরে ছিল, তাই সবাই এখন ভীষণ ক্ষেপে আছে। বৃষ্টি ভেজা এই রাতে গালি বর্ষণ হচ্ছে আমার উপরে, সিচুয়েশনটা এখন এমনই। এখানে লাইটের আলো আসলে তেমন নাই। একটা গুড নিউজ হচ্ছে তারা নিজেদের থেকে ফোনটা ব্যাক করছে। অ্যাকচুয়ালি নেটওয়ার্কে তখন একটু প্রবলেম ছিল, আমরা ভয় পেয়ে গেছিলাম। এখন এগুলো নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে অনলাইনে, যেটা অনলাইনে দেখে আমরা বুক করছি আসলে ওটাই কিনা এটা নিয়ে টেনশানে আছি। ভোর 5:30টার দিকে আমরা সুনামগঞ্জ পৌঁছে যাই, আর আমাদেরকে এই পাম্পের সামনে ওয়েট করতে বলা হয়েছে। সারা রাত জার্নি করে আমরা সবাই তখন ক্ষুধার্ত, আবার এদিকে ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ। খোঁজাখুঁজি করে কোনো রকম একটা হোটেল খোলা পেয়ে বসে পড়লাম সবাই। এর মধ্যে বোটের নাম্বার থেকে কল আসে, খুব সম্ভবত উনি চলে এসেছেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন নাস্তা করেন। এই যে এখানে একটু দাঁড়াইছি, সবাই তো ক্ষুধার্ত। ওনাকে ফলো করতে করতে যাচ্ছি আমরা এখন ঘাটের দিকে, যেখানে বোট নোঙ্গর করা আছে। আমাদের বোট একদম ওই পাশেরটা। এই ভাই শোনেন, ছবি দেখে যেটা বুক করছি ওই বোট যদি না হয় তাহলে কিন্তু উঠবো না। আমি কিন্তু মিলাই নিব ছবির সাথে। দেখা যাক কি আছে কপালে, স্ক্যাম না হইলেই হয়। এই পাশেরটাই তো না, এই যে সামনে দোলনা আছে, দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। তারপরেও ভিতরে দেখে তারপরে বলবো। এই পর্যন্ত গাড়ি আসে না, গাড়ি ওই সামনে রেখে বাকিটা আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। ছবিতে দেখার পরে রুমগুলো ছোট মনে হয়েছিল, বাট এখানে আসার পরে দেখি রুমগুলো মোটামুটি বড়ই আছে। রুম থেকেই 180 ইনফিনিটি ভিউ উপভোগ করা যাবে যেমনটা ওনারা বলেছিল, তবে টয়লেটে বসেও যে এমন ভিউ পাওয়া যাবে সেটা কিন্তু বলেছিল না। যাই হোক, আগামী 48 ঘন্টা যেহেতু আমরা এই হাউস বোটেই কাটাতে চলেছি, তাই বোটের খরচ সহ ডিটেলস সব কিছুই আপনাদের আস্তে ধীরে বলছি। আর লবিটা তো আমার খুবই পছন্দ হয়েছে, একদম জমিয়ে আড্ডা দেয়া যাবে এখানে বসে। হ্যাঁ ছবির সাথে ভাই ঠিক আছে, খুশি হলাম। এদিকে আমার কাজিনরা কে কোন রুম নেবে সেটা ডিসাইড করা নিয়ে ব্যস্ত, তবে আমি আপাতত এই রুমটা দখল নিয়ে নেই, পরেরটা পরে দেখা যাবে। বোটের পিছন সাইডে চলছে রান্নার প্রস্তুতি, ডিম খিচুড়ি। এখন শুধু বৃষ্টি নামলেই কিন্তু জমে যাবে আমাদের হাওর বিলাস। এখানে বসে সমুদ্রের একটা ফিলও নেওয়া যাবে। হাওরের ওয়েদারটাই আসলে অন্যরকম, কি অদ্ভুত ব্যাপার তাই না? এই যে চারপাশে এত পানি দেখতে পাচ্ছেন, 6 মাস পানি থাকবে, আবার 6 মাস দেখবেন যে এইখানে ক্ষেত খামার চলার রাস্তা সবকিছুই। এই জায়গা হয়তো তখন আর চিনতেই পারবেন না। এইরকম পানির ট্যাঙ্কি টোটাল 4টা আছে। এই হাওরের পানি, এই পানিগুলো তো পরিষ্কার। আচ্ছা শোনেন ভাই, বোট তো দেখলেন, এইবার বলেন আপনি আর কি কও ভাই, মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার মনটা, আপনি তো মাথা গরম করে ফেলছিলেন। বোঝা লাগে ভাই, ফ্যামিলি নিয়ে আসছি, বোটটা দেখে ভাই, আপনি কি দেখছেন ভিউটা? বোটটা দেখার পরে ভাই মনটা আমার মানে জুড়ে গেল ভাই একবারে, পরানটা। আমি বলছিলাম না না আপনার কথা রাইট ভাই। পরে তো ভিতরে যা পেস্ট টেস্ট দেখলাম, কোমোড বাথরুম অ্যাটাচ বাথ, আর আপনি ইয়াটা দেখেন, ভিউটা দেখছেন কি জোস একটা, অমায়িক একটা। আর আজকের ওয়েদারটা কি একটু চিন্তা করেন। মানে আবার বৃষ্টি আসবে, আবার ওনারা বলতেছে একটা সুন্দর পানি আসবে, সেখানে গোসল টোসল করায় দিবে,
অনেক সুন্দর সব পরিবেশ। হবে, আপনাকে সব। ভাই অনেক 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 ধন্যবাদ ভাই, আপনি কোনো প্রকার মন খারাপ করবেন না, আমার তরফ থেকে আপনাকে আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ। মানে এরকম একটা ওয়েদার মনে মনে চাচ্ছিলাম যে মেঘলা একটা ওয়েদারে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ হবে, সেই একটা ফিল দেখেন। সকাল এখন 8:30 আমাদের বোট মাত্র যাত্রা শুরু করলো। বেডের উপরে বসেই এমন একটা ভিউ উপভোগ করছি, দারুণ লাগছে। বলতে না বলতেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। বৃষ্টি ছাড়া হাওর বিলাসের পূর্ণতা আসে না। হাওর বিলাসের পাশাপাশি দেখছিলাম এই অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন। প্রতি বছর কত শত মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় এই হাওরের জল, তবুও জীবনযুদ্ধে হাঁটতে নারাজ এই সংগ্রামী মানুষগুলো। চলে এসেছে সকালের নাস্তা ডিম খিচুড়ি। জলনিবাস হাউস বোটে খাবার পরিবেশন করা হয় এমন মাটির থালা বাসনে। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এর আগে আমি যতগুলো বোটে এসেছি ওরা সাধারণত যেটা করে 5 টাকা চাটনি কিনে দিয়ে দেয়, বাট এই আকনিটা ওদের নিজে হাতে বানানো। খিচুড়িটা আসলে অনেক মজার। চলে এসেছি আজকের দিনের প্রথম স্পটে। স্থানীয় বাচ্চাদের সাথে ঘোরাঘুরি এবং জল কেডি করে এখানে যে আনন্দ পাওয়া যায় সেটা আমার মনে হয় না আর অন্য কোথাও পাওয়া যাবে। কই কই ঘোরাবা? হুম, আর ছোট্ট ডিঙি নৌকা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি জলাবনের মধ্যে। অনেকটা রাতারগুল সোয়াম ফরেস্টের ভাইব আছে এখানে। এই যে ভাসমান দোকান। চা কত করে? 10 টাকা দেন, 2টা দেন। চিপস আছে, চানাচুর আছে, আর কি চা না, সিগারেটও আছে। এই হাওরের মাঝে এরকম চায়ের স্বাদ নিতে দারুণ লাগছে। ম্যাক্সিমাম বোটেই দেখা যায় যে লাইফ জ্যাকেট থাকেই, আর ওদের কাছ থেকেও চাইলে ভাড়া নিতে পারেন। এই যে এগুলো ভাড়া দেয় 50 টাকা করে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। কি ভাই কেমন লাগছে? হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মাঝে আমরা নৌকা চালাচ্ছি। এই ভাই প্রচন্ড ফিলিংস সেরকম। প্রথমে তো খুব জারি দিলেন, হ্যাঁ? সরি ভাই, সরি সরি। না ধাক্কা টুক্কা না এমনি নামবো, এমনি নাও, নরমালে। এখন চলছে আমাদের হাওর বিলাস চায়ের সাথে। সবাই নেমে পড়ছে, যারা এতক্ষণে নামতে চাচ্ছিল না তারাও নামছে এখন। কখন কবে? মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। মানে আমি পায়ের নিচে তো মাটি নাই, আর আমাকে ভাষায় নিয়ে যাচ্ছে শুধু। মানে আমি এইদিকে ফোর্স করেও আসতে পারতেছি না। চোখের ভাষা বোঝো না? আচ্ছা আমার চোখ দেখে কি বোঝা যাচ্ছিল না? আমি ভয় পাচ্ছি। চোখের ভাষা। বর্ষার সময় হাওর বিলাসে আসলে চেষ্টা করবেন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে দল বেঁধে ঘুরতে আসার, তাহলে ভরপুর আনন্দ করতে পারবেন, যেমনটা আমরা করছি। চলেন এবার আপনাদেরকে নিয়ে ওয়াচ টাওয়ারে যাই। আরে ভাই না, হ্যাঁ এখানে এভাবেই ঢুকতে হয়। সাউথ ইন্ডিয়ার সাইড বর্ডার, এই যে এখন কুয়াশার কারণে পাহাড় দেখা যাচ্ছে না। পাহাড় এবং মেঘের মিতালি যাকে বলে তাকে খুব সুন্দর করে দেখা যায়। এখানে আমরা ওই পাশে পানিতে নামছিলাম। এই টাওয়ারে কিন্তু বেশি মানুষ ওঠা যাবে না, এই ওয়াচ টাওয়ারটা বললে। আমি গতবার যখন আসছিলাম তখন মানুষ আরো বেশি ছিল। আমার পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি মন পিঞ্জিরায় সুখের পঙ্কি ডাকে। দেখা যাক আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। হাওরের দেশি কই মাছ, আর হচ্ছে এটা দেশি মুরগি, আর হচ্ছে সবজি আর ভর্তা।
ডাল হচ্ছে আমাদের বাবুর্চি সোহেল। আপনাদের যেভাবে খুশি এভাবে খাইতে পারেন, আপনারা যদি আমাদেরকে বলেন সার্ভ করতে আমরা ওইভাবে সার্ভ করে দেবো। আসলে কি বলবো, হাওরের একদম প্রকৃতির মাঝে বসে এভাবে খাবার খাওয়া, ইচ্ছা করলে লবিতে বসেও খেতে পারতাম, বাট মন টানলো না। আচ্ছা, তো এবার বোট ভাড়াটা আপনাদেরকে বলে দেই। আমরা পুরোটা রিজার্ভ নিয়েছি 1,20,000 টাকা দিয়ে, খাবার দাবার সহ। আর যদি শুধু বোট নিতাম 70-75 এরকম পড়তো। কেউ যদি সিঙ্গেল আসেন, ওনাদের যে প্যাকেজটা আছে খাবার দাবার সহ 6,500 টাকা পড়বে। একদম প্রিমিয়াম সার্ভিসটাই পাবেন এই বোটে। সব জায়গায় যে খাবার ভালো হয় ব্যাপারটা কিন্তু এমন না, এখানকার খাবার কিন্তু অনেক ভালো। আমরা মাত্র আসলাম টেকের ঘাটে, আর এখানে হাঁস বিক্রি হচ্ছে। এগুলো রাজহাঁস, তবে আমরা নিব বাজার থেকে। একটু দেখে শুনে দেশি হাঁস খাওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক। আমাদের বোটে এখন বিদ্যুতের লাইন দেয়া হচ্ছে এখান থেকে, এই যে আমাদের বোট পর্যন্ত। সামনে একটু পানি জমে গেছে, এই পানিটা ছিল না এতদিন, পানি এখন উপরে উঠে গেছে। সো বাকিটা নৌকা দিয়ে পারাপার করবে সবাইকে, আর আমরা একটু পানি পাড়াই যাই, এখন বাজারে যাব। এইখানে তো পানি একটু বেশি মনে হচ্ছে, অল্প একটু, এই সামনে পর্যন্ত। আমরা এখন এই বাইকে করেই যাব। রেগুলার বোটগুলো এই ঘাটে এসে থামে, আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন গ্যাদারিং কিন্তু অনেক বেশি। এছাড়াও এই ঘাটে জিনিসপত্র চুরি হওয়ার বেশ কিছু ঘটনা রয়েছে। এই তো আমরা এখন চলে আসলাম টেকের ঘাট বাজারে দেশি হাঁস খোঁজার জন্য, কিন্তু এই বাজারে দেশি হাঁস পেলাম না। ভারত সীমান্তের একদম কাছে হওয়ায় এখানকার দোকানগুলোতে ইন্ডিয়ান চকলেট, বিস্কিট, কসমেটিক্স সহ অনেক কিছুই পাওয়া যায়। ওই দোকান তো পুরাই সব ইন্ডিয়ান দোকান, মানে পুরো ইন্ডিয়ান প্রোডাক্ট সব। বাজারই আছে একটা, হ্যাঁ, একটা বর্ডার বাজার আছে। 20,000 টাকার উপরে মাল মানে অল্প অল্প করে এনে সেল করেন। 10,000 টাকার মাল আনে বিক্রি। হাটের কোনো নাম আছে? সাইদা বর্ডার হাট। সাইদা বর্ডার হাট প্রতি বুধবারে বসে। টাঙ্গুয়ার হাওরে হাউস বোট ব্যতীত রেগুলার বোটে যারা আসবেন তাদের জন্য বড় একটি সমস্যা হচ্ছে বিদ্যুৎ। ওই বোটগুলোতে সাধারণত জেনারেটরের ব্যবস্থা থাকে না। তারা চাইলে এই দোকানগুলোতে 10-15 টাকার বিনিময়ে মোবাইল বা ক্যামেরা ডিভাইস চার্জ করে নিতে পারবেন। এখানে দেশি হাঁস নাই, দেখি আর একটু সামনে যাই পাওয়া যায় কিনা। এখানে মোট 3টা বাজার আছে, ভারত সীমান্তের একদম কাছে আছি আমরা। এই পাশে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক, আর ওই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো মেঘালয়। পানি আমাদের, আর পাহাড়গুলো হচ্ছে ভারতের। আমরা এখন পার হচ্ছে নীলাদ্রি লেক। এই দেখেন মেঘালয়ের কত কাছে আমরা এখন। একটু পরে বর্ডারেও নিয়ে যাব আপনাদের। এইদিকে বৃষ্টি হয় তুলনামূলক বেশি, যার কারণে রাস্তাঘাটের অবস্থা এমনই থাকে প্রায় সময়। তবুও হাল ছাড়ছি না, দেশি হাঁস আজকে খুঁজে বের করেই ছাড়বো। আর দেখেন স্থানীয় ছোট ছোট বাচ্চারা কি মজা করে মাছ ধরছে এখানে। তো আমরা এখন চলে আসলাম বটছড়া বাজারে, আর দেশি হাঁসের সন্ধান কিন্তু পেয়ে গেছি। এগুলো বাড়িতে পালা হাঁস, ঠিক যেমনটা আমি মনে মনে চাচ্ছিলাম। বাবুর্চি দিয়ে বাজার না করিয়ে এভাবে নিজেরা বাজার করে খাওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা মজা আছে। এই হাঁসগুলো আমরা নিলাম 650 করে জোড়া পড়লো। হাঁস কেনার পর্ব শেষ করে আমরা আসলাম এখানকার স্পেশাল মিষ্টি ট্রাই করার জন্য। এখানকার মিষ্টি কি স্পেশাল? এই সাদা মিষ্টি নাকি অনেক মজার, এমনটাই বলছিলেন বাপ্পা ভাই। মিষ্টিটা আসলে স্পেশাল, অনেক মজার এই মিষ্টি একা একা খেলে তো হবে না, তাই বোটে সবার জন্য কিনে নিলাম। দোকানের নাম মিষ্টির প্যাকেটের গায়ে দেখা যাচ্ছে, আপনারা এদিকে আসলে ট্রাই করতে পারেন। এখন প্রায় সন্ধ্যা নামার পথে, তবে এবারে আর লাকমা ছড়া মিস করতে চাই না। দেখি, বাহ, এইটাই হচ্ছে শৈশব, এইটাই শৈশব। ও দেখি কে বেশি দূরে যাইতে পারে। ও ব্যথা লাগবে তো। আমার সামনে দেখতে পাচ্ছেন লাকমা ছড়া, এই পাশে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ভারত। ঝিরির পানি, পা ভিজাই শান্তি।
এই যে পানি দেখতে পাচ্ছেন, এগুলো সব ভারতের মেঘালয় থেকে নেমে আসা পানি। এখানে এসে মেঘ আর পাহাড়ের মিতালি দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। তবে আজকে মেঘ দেখা যাচ্ছে না, কেমন যেন কুয়াশার মতো হয়ে আছে। আমরা বর্ডারের একদম কাছে চলে যাই, যতটুকু যাওয়া যায়। বর্ডারের ভিতরে ঢুকে যাবো, যদি বিএসএফ বাসি দেয় বলবো যে আপনার খানা শুনি না। কি ইন্ডিয়া থেকে আসলো নাকি আবার ভাসতে ভাসতে? বাবু পানি কতটুকু দেখি, তারাও তো কেন পানি কতটুকু? ওই যে দেখা যাচ্ছে কমর, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কাঁটাতার। শুধু ওই ব্রিজের এদিকে কাটাতার নাই আর কি। এখান দিয়ে কি অনেকে অবৈধভাবে যাওয়া আসা করে, মানে সব জায়গার কাহিনী একই রকম। ওরা যে সন্ধ্যার সময় অনেক লোক বাঙালিরা গিয়ে অবৈধভাবে কি মানুষ তো যায়, যে যায় গরু ছাগলও জায়গা, গরু ছাগল ঘাস খেয়ে সুন্দর করে সন্ধ্যার সময় পেট ভরে আবার বাংলাদেশে চলে আসে। অনেক দেখছি। হ্যাঁ, গরু ছাগল বলতে আমরা মানি না। এর আগের বার যখন আসছিলাম টাঙ্গুয়ার হাওরে, এই লাকমাছড়াটা বাদ পড়ে গেছিল, ওইটার একটা আফসোস ছিল। আপনাদেরকেও বলছিলাম যে এই আফসোসটা যদি না থাকে আমার দ্রুত আসা হবে না এখানে। তো এই যে লাকমাছড়ার টানে আবার চলে আসা। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারত থেকে সব ভেসে আসছে এদিকে। এই জুতাটা অনেকটা ছাকনির মতো, তাই না? এর জন্য পাথর এর মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে পানির ফ্লো বেশি, অনেকটা ভোলাগঞ্জ সাদা পাথরের মতো। সাঁতার না জানা থাকলে দূরে না যাওয়াটাই ভালো। হাওরের বিষ শহরে আসে না, খুব ভালো লাগলো এটা। এই হচ্ছে সেই হাঁসের মাংস রান্না। কালারটা শুধু দেখেন, এত মজা করে রান্না করা হয়েছে, মানে সবাই খেয়ে এক কথায় স্যাটিসফাই। শুভ সকাল সবাইকে। ঘড়ির কাঁটা এখন 6:15। আমাদের বোট অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে। আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে জলনিবাস 2। মানে আমরা উঠেছি জলনিবাস 1, এটা হচ্ছে জলনিবাস 2। টাঙ্গুয়ার হাওরের একটা ব্যাপার খুবই ভালো লাগলো এবার। গতবার যখন এসেছিলাম সবাই দেখলাম যে প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, প্লেট এগুলো সব পানির মধ্যে ফেলছে, যেটা দেখার পরে আমার খারাপ লাগছিল। বাট এবার আসার পরে দেখি সিস্টেম চেঞ্জ। এখন প্লাস্টিকের কোনো কিছু এই পানির মধ্যে ফেললে 10,000 টাকা জরিমানা করা হয়। আর আপনার কাছে প্লাস্টিকের কিছু আছে কিনা এটা চেক করার দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষের। আমরা এখন চলে আসলাম শিমুল বাগানে, আর ভিতরে ঢোকার জন্য এই কাউন্টারে 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়। ঘোরা কত মামা? হ্যাঁ, 100 টাকা। কতক্ষণ ঘোরাবেন? 100 টাকায় ঘোড়া নিয়ে নিলাম। এই ঘোড়ায় করে পুরো বাগানটা এখন ঘুরে দেখাবে। বাগানটা কিন্তু বেশ বড়, প্রায় 100 বিঘার উপরে জমি জুড়ে এই বাগানের বিস্তৃতি। যদিও এখন শিমুল ফুল নাই, তবুও শিমুল বাগান। কিচ্ছু হবে না, ওঠো। বাইকে স্টাইল উঠেন, সমস্যা নাই। দোয়াটা ধরেন, দোয়াটা ধরেন। আমার ভয় লাগে। আমার কাজিন কখনো ঘোড়ায় চড়ে নাই, তাই আমার ইচ্ছা ছিল এখানে ওকে নিয়ে এসে ঘোড়ায় চড়ানোর। যদিও সে কিছুতেই উঠতে চাচ্ছিল না, প্রচন্ড ভয় পাচ্ছিল, তবুও আমি জোর করেই উঠাই। আর ঘোড়ায় ওঠার পরে তার অবস্থা কেমন হয়েছিল সেটা একটু দেখেন। ঘোড়াটা শান্ত আছে, ওঠো, কিচ্ছু হবে না। যান মাও, টান দেন, টান দেন, আপনি টান দেন। না না, যাও, কিছু হবে না, যাও, কিচ্ছু হবে না। এ বসা থাকো চুপ করে। কি অবস্থা ঘোড়ায় উঠে। নিয়ে যাও, নিয়ে যাও। কিচ্ছু হবে না, ভয়ে অস্থির। আর ঘোড়া এখন একাই যাবে, মামা না ধরলেও। কি এক্সপেরিয়েন্স কেমন ছিল? সেই ভয় লাগে, বাট এটা ওদের পোষা, বুঝতে হবে। পোষা হোক, সেই ভয় লাগে। বাবা রে বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। ইচ্ছা করে রেইনকোট আনি নাই, যে হাওরে তো আসছে একটু ভেজার জন্যই।
তো এই যে শিমুল বাগান, এটা তো দেখা শেষ করলাম। মাঝখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা জাদুকাটা নদী, আর ওই পাশে যে টিলাগুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বারিক্কা টিলা। তো আমরা এখন ওই বারিক্কা টিলাতে যাব। তো আমরা এখন উঠছি বারিক্কা টিলার দিকে। আর এই পাশে যে কয়লাগুলো দেখতে পাচ্ছেন এই কয়লাগুলো কিন্তু এই পানিতেই পাওয়া যায়। ছেঁকে ছেঁকে পরে কয়লা পাথর এগুলো বের করে। টিলার উপরে যাইতে কত নেন? 2 জন ওঠা যায় না? এই যে বাইকগুলো পাবেন এগুলো হচ্ছে 100 টাকা করে নিবে, 2 জন ওঠা যাবে একদম টিলার মাথায়। 0 পয়েন্ট আপাতত আমাদের লাগবে না। ডালু তো মামা অনেক ডালু। খুশি হয়ে যে যা দেয় আগা, সামনের দিকে আগা, লাগবো না গোড়া। তো একবারে টিলা পর্যন্ত ওঠস না? বারেক্কা টিলাতে এর আগেও আমি উঠেছি, তাই কতটুকু উঠতে হবে সেই ব্যাপারে আইডিয়া তো আছেই। টিলাতে ওঠার আগে বাইক রাইডার তারপরে ঘোড়াওয়ালারা এসে অনেক ভয় দেখাবে যে টিলা অনেক উঁচা, পায়ে হেঁটে যাওয়া যাবে না, এই সেই অনেক কথা, যেন আপনারা তাদের থেকে সার্ভিসটা নেন। তবে আপনার যদি শারীরিক কোনো সমস্যা থেকে না থাকে তাহলে ওদের কথায় একদম কান দিবেন না। আমরা 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি এখন। ওই দেখেন মেঘালয় পাহাড়টাকে এখন অনেক কাছ থেকে দেখা যাচ্ছে। বাংলাদেশের শেষ সীমানা এই পর্যন্তই। আর ওই যে সামনে একটা সাদা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, তারপর থেকে যে অংশটুকু আছে ওইটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। যখন আমরা শুরুর দিকে উঠতে নিলাম বাইকার্সরা কিন্তু বলল যে আপনারা বাইক ছাড়া উঠতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি ওরা এমনি বলে, যারা পূর্বে কখনো আসে নাই তারা দেখা যায় যে উঠে পড়ে, বাট আমরা বাইক ছাড়াই আসছি। আর এই যে সীমানা পিলারটা এখানে দেখা যাচ্ছে, এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ভারত, আর এই এরিয়াটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। সামনে মেঘালয়ের ঝর্ণাও দেখা যাচ্ছে ওই যে। আজকে তুলনামূলক মেঘটা একটু কমই আছে, নর্মালি অন্যান্য সময় এর থেকেও বেশি মেঘ দেখা যায়। আমরা এখন বিপজ্জনক এলাকাতেই তো আছি, তাই না? সামনে যাওয়াটা কি ঠিক হচ্ছে? না, টুরিস্টদের জন্য তো বেশি লাইফে কি আছে? মানে একটু ছাড় দেয়। লাইফে কি আছে? তাই মরলে মরবো, চলো যাই আমরা। আজকে আমরা মরতেই যাও, দেখি বেশি মরে সাহস কি হয়। হয়ে গেছে, তাই না? চলো। সামনের ভিউটা কিন্তু অস্থির। ওই সামনে দেখতে পাচ্ছেন কাঁটাতার, ওই যে আমরা নো ম্যানস ল্যান্ডে আছি এখন। ভাই কিন্তু যুদ্ধ ঘোষণা করবে বলে দিছে। কাঁটাতার ওই যে কালো কালো দেখা যাচ্ছে, বর্ডার না? হ্যাঁ হ্যাঁ। তারপরেই হচ্ছে ইন্ডিয়া। ও এদিক দিয়ে ওই ইন্ডিয়া হেঁটে যাওয়া যায় না ভাইয়া? না, হেঁটে যাওয়া যায় না, এটা তো আর বর্ডার না। এখান থেকে পার হইলেই তো যাওয়া যায়। এখান থেকে 2টা দেশ ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ও মাঝখানে নদী না নদীও ওই যে ওই পাশ দিয়ে চলে গেছে, ওইটা জাদুকাটা নদী। হেঁটে হেঁটে যাওয়া রাস্তা আছে, আর রাস্তা আছে, বাট ওইটা হ্যাঁ হ্যাঁ এটাই আমি বলতেছি। এমনিতেও নো ম্যানস ল্যান্ডে হাঁটা চলাফেরা এগুলা ঠিক না, রেস্ট্রিক্টেড এরিয়া এগুলা। ও হাওর দেখতে দেখতে এখন করছে সকালের নাস্তা। ওই পাশে দেখতে পাচ্ছেন বারিক্কা টিলা, যেটা এইমাত্র ঘুরে আসলাম। তার অপোজিটেই যে পাড়টা আছে ওই পাড়ে দাঁড়াইছি একটু জল কেলি করার জন্য। গুড লাক। আরগুলো কই বেশি করে একসাথে ছাড়লে সুন্দর লাগবে। তোমার গুড লাক ভেসে গেল। পানি সেই ঠান্ডা। মানে এটা ভরা 1/2 ঘন্টা লাগবে, রাত দিয়ে আবার 1000 টাকা গুনে লেসবে। হ্যাঁ কত দেয়? মানে কিভাবে তোলেন পাথরটা, একটু তোলা যাবে? দেখান তো পাথরটা তো মনে না বালতি দিয়া দেখি তোলেন একটু, বালতি দিয়ে নিচে সাকিং এটা দিয়ে ছাকে। রাখি রাখি এই যে এতখানি পাথর উঠে গেল। তাইলে তো এই নৌকা ভরাইতে খুব বেশি সময় লাগে। সময় লেগে ও ও বালু ছিল এগুলা।
এই দেখেন পাথর ছেকে ছেকে তোলা হচ্ছে। না সবই একবারে কিন্তু 3 বালতি তোলার পরে এতটুকু না? কিন্তু এটা আবার ওই ইন্ডিয়ার ওখানে গেলে ইন্ডিয়া করে সবই একবারে দিয়ে মানে কি বোঝেন আপনারা? এটা ফাটতো দেখি মানে পাথর কতটুকু আছে এটা বুঝতে পারেন? পাথর থাকলে সত্য হবে, নিচে যাইতো না। ওগুলা তো বড় পাথর। ও আচ্ছা, বড় পাথর খোঁজেন এটা দিয়ে। কাজ শেখা শেষ, এখন পাথর তুলতে পারো, বড় পাথর উঠাইতে পারো। বাহ। পরিবার নিয়ে এই বর্ষায় আমাদের অনেক ভালো সময় কেটেছে টাঙ্গুয়ার হাওরে। এর পিছনে অবশ্য বিশেষ ভূমিকা রেখেছে জলনিবাস হাউস বোটটি। তাদের সার্ভিস এবং স্টাফদের আচার ব্যবহার সব কিছুই আমরা ভালো পেয়েছি। আমাদের মতো এভাবে টাঙ্গুয়ার হাওরে আনন্দ করতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া জলনিবাসের নাম্বারে কল দিয়ে বুক করতে পারে। আর কল দিয়ে শাহরিয়ার অফিসিয়ালের কথা বললে ডিসকাউন্ট তো থাকছেই। আমাদের এবারের হাওর ভ্রমণ এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। হ্যাপি ট্রাভেলিং।